মোটিভেশনাল স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মুখ শুকিয়ে গেল আমার, মনে পড়ল রাতের কথা। জোর করে হাসার চেষ্টা করলাম, তারপরেই রাগ ফুটিয়ে তুলে বললাম, আমার দোষ নাকি? নিচে খালি গায়ে ঘুরবেন কেন আমার সামনে? আপনার সব জামাকাপড় কি তখন চুরি হয়ে গেছিল? আয়াস হতাশ হলেন আমার দোষ স্বীকার করতে না দেখে। নিজের চোখে মুখে হাত বুলিয়ে বললেন, ওকে আমার দোষ। মুখ খুললে বিজয়ের হাসি দিলাম আমি। আমার বিজয়ের হাসি যেন সহ্য করতে পারলেন না আয়াস। হাসার কোনো কারণ নেই, আমার গ্রিল ভাবার ফলস্বরূপ তোমাকে বার্গার বানিয়েছিলাম। শাড়ির আঁচল খুলে নিজেকে দেখে নিও। মুহূর্তেই চুপসে গেলাম আমি। গরম গরম কফি ওনার হাতে ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে চোখ রাঙিয়ে বললাম, নির্লজ্জ একটা, খাটাস। এবার বিজয়টা হলো আয়াসের। সকালে খেতে বসলাম, বাঁকা চোখে তাকালাম আয়াসের দিকে। উনি হাসতে হাসতে প্লেটে খাবার নিচ্ছেন আন্টির থেকে। ওনার হাসির কারণ উদ্ঘাটন করতে পারলাম না। নিজের মাথার চুল ওপরে ঠেলে দিয়ে ভাব নিয়ে বললেন, আজকাল নিশা পাখি মনে হচ্ছে হাউসওয়াইফ হয়ে উঠেছে। পাক্কা হাউসওয়াইফ লাগে। আজ আমাকে কফি বানিয়ে চমকে দিল আর ব্রেকফাস্ট বানিয়েও চমকে গেল। সো সুইট। আসলে তেমন কিছুই না। আপনার কন্ট্রাক্ট পেপারে তো লেখা আছে আপনি যা বলবেন তাই করতে হবে। তাই সকাল সকাল আপনার কথা অনুযায়ী 15-20 রকমের রান্না করে নিজেকে ক্লান্ত করতে চাই না আমি। আয়াস মাথা নাড়িয়ে খেতে শুরু করলেন। আমিও কথা বন্ধ করে খেতে লাগলাম। খাওয়া শেষ পর্যায়ে আয়াসের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। খাওয়ার মাঝে বেশ বিরক্ত হলেন আয়াস। আমি বাঁকা চোখে তাকালাম। আয়াস পকেটে হাতাতে লাগলেন। পকেট থেকে বের করলেন নিজের ফোন। ফোনের দিকে তাকাতেই যেন ওনার বিরক্ত ভাবটা কেটে গেল। চোখে মুখে সিরিয়াস একটা ভাব চলে এলো। সবই খেয়াল করলাম। ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে ধরে গম্ভীর গলায় বললেন, হ্যালো ডক্টর আদিত্য। অপর পাশ থেকে বলা সব কথাই শুনতে পেলাম আমি, কারণ আয়াস ফোনটা স্পিকারে করে রেখেছেন, হয়তোবা আমাকে শোনানোর জন্য। কিন্তু আমাকে শোনানোর এত ইচ্ছে হলো কেন? আয়াস ফোনটা সাইডে রেখে চেপে ধরে আমাকে ধীরে ধীরে বললেন, ইনি ডক্টর আদিত্য, ঢাকা মেডিকেলের একজন নামকরা সাইকোলজিস্ট। তোমার মা মানে আমার শাশুড়ি মা ওনার অধীনেই আছেন। এখন উনি যা যা বলবেন তুমি শুনবে। এখানে প্রমাণ পেলেও পেতে পারো। নিজেকে দুর্বল লাগছে। আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাবো? মনটাকে শক্ত করে মাথা নাড়ালাম আমি। আয়াস আবার ফোন কানে ধরে বললেন, হ্যাঁ ডক্টর, কি দেখলেন আমার পেশেন্টকে? কি কন্ডিশন ওনার? কানটাকে যেন বিশ্বাসই হচ্ছে না। এ কি সত্যি? চেয়ারে পিঠ ঠেকিয়ে বসলাম। আমার ভাই এতটা নির্দয় যে মাকে বুক ফেটে কান্না আসতে যাচ্ছে। সময়টাই তো কম ডক্টর, যত দ্রুত সম্ভব ওনাকে সব মনে করানোর চেষ্টা করুন প্লিজ। অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। আয়াস ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমি হেঁচকে তুলে কাঁদছি। চারিপাশে যেন কত লুকায়িত শত্রু কিচকিচ করছে। আয়াসের কাঁধে লুটিয়ে পড়লাম আমি। আয়াস হাত দিয়ে আমার মাথা চেপে ধরলেন। কান্নার চোটে কথা বলতে পারছি না। হেঁচকি তুলতে তুলতে বলে উঠলাম, এমনটা কেন করেছে ভাইয়া? সেটা তোমার ভাইয়া আর শাশুড়ি মা ভালো বলতে পারবে। সেকেন্ডেই কান্না থামিয়ে দিলাম, তবে হেঁচকি উঠছে এখনও। হাত ছেড়ে উঠে দাঁড়ালাম। ছুটে সিঁড়ির দিকে গেলাম। ব্যাস, অনেক হয়েছে লুকোচুরি। আমি আর অজানার রাজ্যে বাস করতে চাই না। হাঁপিয়ে উঠেছি। আয়াস আমার ভবিষ্যতে করা কাজ কিছুটা আঁচ করতে পেরে আমাকে সিঁড়ি থেকেই আটকালেন ছুটে এসে। আমার কাঁধ ধরে বললেন, ডোন্ট ডু দিস নিশা পাখি। কিন্তু কেন? এভাবে আর কতদিন? কি কারণে ভাইয়া এমন কাজ করেছে সেটা না জানলে তো আমি এক সেকেন্ডের জন্যেও শান্তিতে থাকতে পারবো না আয়াস। ভাইয়া আর বাবা কেন কেড়ে নিল আমার থেকে আমার শৈশব? কেন কেড়ে নিল মায়ের আদর মাখানো স্মৃতি? আমাকে যে জানতে হবে। আমার চোখের পানি নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে দিয়ে আমার ঠোঁটে আঙ্গুল রাখলেন আয়াস। শান্ত গলায় বললেন, হুশ, তুমি মানো আর না মানো ওরা তো আমারও শৈশব কেড়েছে। আমি কি অস্থির হয়ে পড়েছি ওদের দেখে? কখনো রাখতে দেখেছো? আমি নাক টেনে মাথা নাড়ালাম। আয়াস থেমে বললেন, আমি কিন্তু রেগেছি। মনে মনে আগুন জ্বলতো খুব। মনে হতো ওখানে ওদের পিষে মেরে ফেলি। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি। কেন করেছি জানো? তোমাকে বিশ্বাস করাতে। তোমাকে অবিশ্বাসে রেখে মারবো না ওদের চাইলে,
কিন্তু ওই দিন যেদিন রিক আমাকে শ্যুট করে সেদিনই আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেলতে পারতাম, জ্যান্ত কবর দিতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ এখনও ওই জানোয়ারটাকে তুমি ভালো ভাবো বলে। বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম আমি। আমার মনোযোগ ছিন্ন না করেই উনি বললেন, 2 মাস, জাস্ট 2 মাস সময় দাও আমাকে, আমি সবটা সামনে তুলে ধরবো। বিশ্বাস রাখবে আমার উপর? ভরসার হাত এগিয়ে দিলেন আয়াস আমার সামনে। আমি ওনার হাতের উপর হাত রাখলাম দ্বিধা না করেই। এটাই হয়তো সেই হাত, যেই হাতকে আমি এত বছর ধরে খুঁজেছি। এত রহস্য, এত অবিশ্বাসের মাঝে হয়তো এই মানুষটাই বিশ্বাসযোগ্য। আনিশা, আনিশা, নিচে এসো তাড়াতাড়ি, কাম হেয়ার রাইট নাও। রাতের শহর দেখতে মগ্ন হয়ে পড়েছিলাম আমি। হঠাৎ আয়েশের ব্যস্ত কণ্ঠ এসে আমার কানে বাজতে থাকলো। ঘুরে দাঁড়ালাম। আয়েশ আমাকে আনিশা ডাকছেন? এত ভাবনার সময় নেই। আয়েশের কণ্ঠে অস্থিরতা দৃঢ়। সেটা ভেবে স্থান ত্যাগ করলাম আমি। আয়েশের সামনে দাঁড়াতেই ওনার সাথে এক অচেনা মানুষকে দেখে গোল গোল চোখে তাকালাম। চেনার চেষ্টা করলাম, পারলাম না। তাহলে এই লোকটার কারণেই আয়াস আমাকে আনিশা ডাকছিলেন? আয়াস কখনো মানুষের সামনে আমাকে নিজের দেওয়া নামে ডাকেন না। উনি চান না ওনার দেওয়া আদরের ডাক অন্য কেউ জানুক। যদিও মানুষের সামনে বলেন, তাহলে কানে কানে বলেন। আয়াসের দিকে চোখ দিয়ে ইশারা করলাম। পাশের লোকটাকে পর্যবেক্ষণ করে নিলাম। কালো চুলের মাঝে মাঝে কয়েকটা পাকা চুল। মুখে তেমন বয়সের ছাপ নেই, তবে রয়েছে ভয়ের ছাপ। দেখে বেশ ভদ্র সভ্য লোক মনে হচ্ছে। খানিকটা অনুরোধের সঙ্গেই লোকটা হঠাৎ বলে উঠলেন, আমি এখানে থাকতে চাই না, বান্দরবনের আশেপাশে থাকতে চাই না, আমাকে প্লিজ যেতে দিন। লোকটার কথার মাঝে কোনো আতঙ্ক বিরাজ করছে। কিসের ভয় পাচ্ছেন উনি? আয়াস লোকটাকে খানিকটা চড়া গলায় বলে উঠলেন, আপনাকে ছেড়ে দেব? কিসের এত ভয় আপনার? এতই যখন ভয় তাহলে এসব পেপারস কেন পাঠিয়েছেন সাহস করে? আয়েশের বাম হাতে থাকা পেপারস লোকটার সামনে তুলে ধরলেন উনি। এগুলো তো সেই কাগজপত্র যেসব ওই অচেনা লোক শুভাকাঙ্ক্ষীর দেওয়া ছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম লোকটির দিকে। ইনিই তাহলে শুভাকাঙ্ক্ষী? কিন্তু আমি তো ওনাকে কখনো দেখিইনি। মাথায় প্রশ্ন গিজগিজ করছে। লোকটি হাত বাড়িয়ে কাগজগুলো নিয়ে দেখতে থাকলেন। আমি জানার অদম্য আগ্রহ নিয়ে বললাম, কে আপনি? কেন এসব কাগজপত্র পাঠিয়েছেন? আর এই চিঠি সেসব কেন পাঠিয়েছেন? আমাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনি না, আপনি চিনলেন কি করে? আস্তে আস্তে লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে এলো। ঢোক গিলে বললেন, তুমি খান বাহাদুর তানিশা? না, আমি আনিশা রায়জাদা। তবে ওই খামটা আমার কাছে এসেছিল। প্রপার্টি পেপার দেখে যতটুকু বুঝতে পেরেছি, ওটা আমার বাড়ির সহ অনেক কয়েকটা জমির কাগজপত্র। তাহলে পেপারে আনিশা রায়জাদা না থেকে খান বাহাদুর আনিশা লেখা কেন? আমার দৃঢ় কণ্ঠে ভরকে গেলেন উনি। নিজের চোখের চিকন ফ্রেমের চশমা ঠিক করে বললেন, আমি বলতে পারবো না। এখানে থাকলে আমার প্রাণের ঝুঁকি বাড়বে, আমি যেতে চাই। আমি কপাল কুঁচকে কিছু বলতে নিলে আটকে দেন আয়াস। সান্ত্বনা দেন লোকটাকে। সান্ত্বনা দিয়ে বলেন, আপনার সম্পর্কে আমি সব খোঁজখবর নিয়েছি মিস্টার দিল্লির। আপনি ঢাকার একজন বড়সড় আইনজীবী, সত্যের পথে লড়েন। তাহলে আপনি এখানে এসে এতটা ভীতু হয়ে যাচ্ছেন কেন? দেখুন, আমাদের আশেপাশে ষড়যন্ত্রের জাল বিছানো। আপনি আমাদের সাহায্য করলে কিছুটা হলেও ধোঁয়াশা পরিষ্কার হবে। প্লিজ সবটা খুলে বলুন আমাদের। আমি আপনাকে কথা দিচ্ছি, এখানে থাকা অবস্থায় আপনার গায়ে কেউ আঁচড়ও লাগাতে পারবে না। তবুও মিস্টার দিলির আশ্বস্ত হলেন না। আয়াস আরও আশ্বাস দিলেন। সবশেষে আমি ওনাকে অনুরোধ করে বললাম, আপনাকে সব বলতে হবে। অনুরোধ করছি আপনাকে, আমি জানতে চাই, নয়তো বিপদে পড়তে পারি। অজানা শত্রুর ব্যাপারে বলেছিলেন আপনি। আমি জানতে চাই কে সে। মিস্টার দিলির রাজি হলেন। ড্রয়িং রুমের সোফায় বসতে দেওয়া হলো ওনাকে। গলা খাকারি দিয়ে ভার মুখে তাকালেন উনি। আয়াসও আমার পাশে সিরিয়াস মুখমণ্ডল নিয়ে বসে পড়লেন। আমি হয়ে আছি ব্যাকুল। আজ থেকে 16 বছর আগে আমার বাবা ছিলেন একজন সৎ আইনজীবী। ওনার নাম ছিল ইশরাত দিলার। বাবার অনেক খ্যাতি ছিল, পুরো বান্দরবন জুড়ে প্রশংসা ছিল। আগে এখানেই থাকতাম আমরা। বাবার বন্ধু ছিল খান বাহাদুর তানিশার বাবা, খান বাহাদুর ধ্রুব। ধ্রুব স্যার এর লিগ্যাল যত ব্যাপার থাকতো সব আমার বাবা সামলাতো। ধ্রুব স্যারের 2জন বেস্ট ফ্রেন্ড ছিল, একজন আদিল চৌধুরী এবং
আরেকজন মহতাব রায়জাদা। তিনজন ছিল যেন বন্ধু নয়, তিন ভাই। শুনেছি তাদের বন্ধুত্ব ছোটবেলা থেকেই ছিল। তারপর বিয়ে হয়ে যায় তিনজনের। ধ্রুব স্যারের আর তার স্ত্রী দীর্ঘকাল ধরে সন্তানের দেখা মেলে না। অবশেষে বিবাহের 10 বছর পরে কোল জুড়ে আসে একটা মেয়ে, আনিশা। তার বন্ধু আদিল স্যার তখন বিদেশে, কিন্তু হঠাৎ করেই যেন কারণে মহতাব স্যার দেউলিয়া হয়ে যান। তারপর থেকে ধ্রুব স্যারের বাড়িতে থাকতো। আস্তে আস্তে ধ্রুব স্যারের ব্যবসা বাড়তে থাকে, শত্রু বাড়তে থাকে। হঠাৎ শোনা যায় ধ্রুব স্যার সহ তার পুরো ফ্যামিলি খুন হয়েছে। আনিশা যেহেতু ধ্রুব স্যারের একমাত্র মেয়ে ছিল, সেখানে ধ্রুব স্যার আমার বাবাকে একটা হুইল পেপার তৈরি করে বলে ধ্রুব স্যারের কোনো ছেলে ছিল না বলেই তার সব প্রপার্টিস যেন আনিশার স্বামীর নামে হয় ভবিষ্যতে। আমার বাবা আশঙ্কা করেছিল তারপরে আক্রমণ হবে। একদিন আক্রমণ হয় রাতে রাস্তায়। শেষবারের কোনো রকমে ক্ষত বিক্ষত হয়ে বাবা আমাকে কল করে আমাকে পালিয়ে যেতে। আমি তখন ল নিয়ে পড়াশোনা করি। আমার মা ছিলেন না। বাবা আমাকে ওই হুইল পেপার নিয়ে পালিয়ে যেতে বলে এই শহর ছেড়ে। আমি ভয় নিয়ে সেই রাতেই চলে যাই ঢাকায়। সেদিন শত্রুর মুখটা দেখতে পাইনি বাবা, তাই হয়তো শত্রু কে সেটা তোমাদের আমি বলতে পারতাম। আমিও জানি না তোমাদের শত্রু আসলে কে। সবটা শুনে যেন অবিশ্বাস্য লাগলো। মাথা চক্কর দিতেই মাথায় হাত দিলাম। আয়াস আমাকে দেখে আমার বাহু ধরে বললেন, তুমি ঠিক আছো? কঠিন পরিস্থিতিতে কখনোই ভেঙে যেতে শিখিনি আমি। আজও মচকাবো, তবুও ভাঙবো না। মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলাম আমি। মাথা দুলিয়ে বললাম, আমি ঠিক আছি। মিস্টার দিলিরের দিকে তাকিয়ে বললাম, আপনার কথা অনুযায়ী আমি রায়জাদা নই, খান বাহাদুর বংশের মেয়ে। ঠিক তাই, তুমি রায়জাদা বংশের মেয়ে হতেই পারো না। আমার স্পষ্ট মনে আছে মাহাতাব রায়জাদার শুধুমাত্র একজন ছেলে ছিল, যার নাম মেবি রিক রায়জাদা। সবকিছু এত কঠিন কেন? নাকি শুধুমাত্র আমার ক্ষেত্রেই কঠিন? বাস্তবতা কি তবে এমনই হয়? ছোট থেকে যাকে নিজের বাবা নিজের ভাই বলে মনে করে এসেছি, তারা আদেও আমার রক্তের সম্পর্কের কেউ নয়। এতটাই হতভাগী আমি, যে কিনা ছোট কালেই নিজের পরিবারকে হারিয়ে নিঃস্ব। চোখে পানি টলমল করতে লাগলো। মনের সাথে কঠোর যুদ্ধ করে কান্নাটা ঠেকালাম আমি। দ্রুত নিজের ফোন আশেপাশে খুঁজে যখন পেলাম না, তখন কারো বিলাপ না শুনেই ছুটে এলাম ঘরে। আশেপাশে ফোনটা পাওয়ার আশায় তাকালাম। সোফায় পড়ে আছে ফোনটা। ফোনটা নিয়েই নিচে নেমে এলাম। আমাকে দেখে অবাক হয়ে তাকালেন আয়াস। হয়তোবা আমি কি করতে চাইছি সেটা ওনার বোধগম্য হচ্ছে না। তাড়াহুড়ো করে বসে নাক টেনে ফোনের লক খুললাম। আয়াস ভ্রু কুঁচকে বললেন, কি করতে চাইছো তুমি? কথার জবাব দিলাম না। সরাসরি ফোনে একটা ছবি বের করে বললাম, এর মাঝে আমার আসল বাবা আছে? কোনটা আমার বাবা বলুন না। আমার কণ্ঠে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা, সেই সঙ্গে নিজের আসল বাবা কে তাকে দেখতে চাওয়ার অবাধ ইচ্ছা। আয়াস ছবিটা দেখে বিস্ফোরিত চোখে তাকালেন, জোর গলায় জানতে চাইলেন, এই ছবি তুমি পেলে কোথা থেকে? এটা তো আমার স্টাডি রুমের অ্যালবামের ভেতরে থাকা ছবি। দয়া করে চুপ করুন, সব বলবো, কিন্তু আমার বাবা মাকে দেখতে চাই আগে। আমার কথার সুর ওনাকে থামিয়ে দিল। উনি হয়তো বুঝলেন এখন আমার অবস্থা আহতের থেকে কম কিছু নয়। জানার জন্য ছটফট করছি। মিস্টার দিলির মাথা এগিয়ে এনে চশমার কাচ দিয়ে মনোযোগ দিয়ে তিনজনের একসাথে ছবি দেখলেন। কাপা কাপা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ, ধরো তো, পেয়েছি। ইনি হচ্ছেন আদিল চৌধুরী। শুনেছিলাম ওনার ছেলে হয়েছিল, তবে ছেলের আসল নাম জানতাম না, তাই সবাই আদর করে ডাকতো যুবরাজ। আর উনি তো দেউলিয়া হবার মহতাব রায়জাদা, আর ইনি তো ধ্রুব স্যার, তোমার বাবা। শুনেছি ছেলেটা নাকি একবারেই রাজকুমারের মতো দেখতে ছিল। নিজের মুখ চেপে ধরে নিজের বাবাকে দেখলাম। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। খুশিতে নাকি দুঃখে জানি না। জন্মের এত বছর পর পরিচয় পেলাম নিজের বাবার। এই জন্যেই বুঝি এই ছবির এই মানুষটার প্রতি এত টান অনুভব করতাম।
রক্তের সম্পর্ক কি এমনই হয়? যতই অচেনা হোক, টানটা থেকেই যায়। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ছবির এই মানুষটাকে দেখতাম। কেন দেখতাম জানি না, তবে অজানা শান্তি পেতাম। তারপর সেই ছবি স্কিপ করলাম। সেই 3 বান্ধবীর মতো থাকা 3 জন মহিলার ছবি বের করলাম। উত্তেজিত হয়ে বললাম, এখানে আমার মা কোনটা? এটা না? এতদিন যাকে মা জেনে এসেছি তার ছবি তাক করে দেখিয়ে দিলাম মিস্টার দিলির দিকে। উনি মাথা এপাশ ওপাশ নাড়িয়ে বললেন, না, উনি তো যতদূর সম্ভব রিকের মা সেজুতি রায়জাদা, আর ইনি হচ্ছেন যুবরাজের মা আয়না চৌধুরী, আর ইনি হচ্ছেন খান বাহাদুর মিয়া। দেখতে একবারে মায়াজাল। ওনার চোখে মুখে ছিল ঝাঁজ। অত্যন্ত সাহসী ছিলেন উনি। এটাও শুনেছি এই 3 বোনের মধ্যে ছিলেন মীরা ম্যাম, তোমার মা, তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। দেখা পাচ্ছি আমার নিজের মায়ের, তাই তো এতটা আকর্ষণ। আমার নিজের মা। ফোনের স্ক্রিনে চুমু খেলাম অজান্তে। নিঃশ্বাস ফেলে বললাম, আমার মা? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠতে লাগলো। আয়াস আমাকে কিছু বলছেন না, কারণ উনি জানেন আমাকে উনি থামাতে পারবেন না। তাই বৃথা চেষ্টাই উনি করতে চান না হয়তো। মিস্টার দিলির বেরিয়ে গেছেন। আমি ঘরে বেডের ওপরে হাঁটুতে মাথা রেখে ছবিটা দেখে কেঁদেই চলেছি। এত বড় কঠিন সত্যির মুখোমুখি হতে হবে এ তো দুঃস্বপ্নেও ভাবিনি। সেজুতি রায়জাদার প্রতি হয়তো এ কারণেই মা মা গন্ধ উপলব্ধি করতে পারতাম না আমি। তাই বলে কখনো এমন রহস্যও বেরিয়ে আসতে হবে যার কারণে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। দরজার ক্যাচ ক্যাচ শব্দ শুনে চোখ মুছিয়ে নিলাম আমি দ্রুত। আয়াস এসেছেন, হাতে ট্রে, সেখানে রাতের খাবার। এর আগে আমাকে কড়া গলায় বলেছেন, এতক্ষণ কেঁদেছ, কিচ্ছু বলিনি, তাই বলে এতক্ষণ কাঁদবে ভাবিনি। কান্না বন্ধ, আমি নিচে যাচ্ছি, একটু পরে আসবো। আর যদি দেখি কান্না এখনো করছো, খবর আছে। ওনার ধমকের কারণেই ওনাকে দেখে চুপ করলাম। আমার পাশে এসে বসলেন উনি। হাতে ট্রে রাখলেন বেডের ওপর। গম্ভীর গলায় বললেন, কাঁদছিলে? মাথা না বোধক নাড়ালাম নিচু হয়ে। আয়াস মলিন হেসে প্লেটে খাবার তুলতে তুলতে অতি ধীরে বললেন, আয়াস চৌধুরী চোখে ফাঁকি দিয়ে কিছু করবে আর আয়াস চৌধুরী সেটা বুঝবে না, এমন চতুর এখনো হওনি নিশা পাখি। ওনার কথা শেষ হতেই ফুপিয়ে কাঁদতে শুরু করলাম আমি। আমার কান্নাতে হাত থেকে দ্রুত প্লেট রেখে আমাকে আগলে ধরলেন আয়াস। নম্রভাবে আমাকে আগলে বললেন, আর কত কাঁদবে? কাঁদছো তুমি, আর ভেতরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার। ওনার প্রশ্রয় কান্নার বেগ বেড়ে গেল আমার। আমাকে জোরে শক্ত করে এক হাতে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন এক নাগারে। আমি ওনার বুকে মুখ গুজে আটকা আটকা গলায় বললাম, এত কষ্ট হচ্ছে যে আমার আয়াস, মনে হচ্ছে বুকটা ফেটে যাবে, মাথাটা ব্লাস্ট হয়ে যাবে। কেন আমার বাবা মা আর বেঁচে নেই? কেন? আর কেনই বা আমার পালিত বাবা একবারের জন্যেও জানায়নি যে আমার নিজের পরিবার বলতে কেউ নেই? তাহলে তো অন্তত একেবারে এত কষ্ট একসাথে পেতে হতো না। এই সময় তোমাকে এই কথা বলা উচিত নয়, তবে বলতে বাধ্য হচ্ছি নিশা পাখি, তোমার পালিত বাবা এবং ভাই তোমাকে ইচ্ছেকৃত ধোঁকা দিয়েছে। আমিও জানতাম না তুমি ধ্রুব আঙ্কেলের মেয়ে। জানলে প্রথমে তোমাকে রায়জাদা বংশের ভেবে ঘৃণা করতাম না। কথাগুলো কঠোর গলায় বললেন আয়াস। আমি বুক থেকে মাথা উঠিয়ে চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছলাম। শক্ত গলায় বললাম, কালই যাব আমি ওই বাড়ি, মাহতাব বাবা আর রিক ভাইয়ের থেকে সব জবাব চাইতে। আয়াস জোর করে হলেও হাসলেন। পিনপিনে গলায় বললেন, এত বছরেও তোমাকে কখনো তোমার আসল মা বাবার কথা বলেছে যে আজ বলবে, বা এসবের কারণ বলবে? আনমনে মাটির দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। সত্যিই তো আয়াসের কথায় যুক্তি আছে। উৎসুক দৃষ্টি নিক্ষেপ করলাম আয়াসের দিকে। ঢোক গিলে বললাম, তাহলে এখন উপায়? আয়াস আমার গাল আলতো করে ধরলেন, কপালে হাত বুলিয়ে বললেন, আমি তোমার থেকে সব প্রমাণ করার জন্য কত মাস চেয়েছি? 2 মাস। 2 মাস ধৈর্য ধরতেই হবে তোমাকে, সব জানবে। এখন অনেক কান্নাকাটি করেছো, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমোতে হবে। খাওয়া ঘুম সব যে উড়ে গেছে আয়াস। আয়াস ভাত মাখাতে মাখাতে ব্যস্ত হয়ে বললেন, বাঘিনী, কাম টু ইয়োর রিয়েল ফেস। তুমি আমার বাঘিনী। যেমন পরিস্থিতি আসুক তুমি লড়তে জানো, জানো না?
সাহস পেলাম আমি, দম নিয়ে বললাম, হ্যাঁ জানি। আমার সামনে ভাতের তলা তুলে ধরলেন আয়াস। আমি বাহানা না করে হা করলাম। খাইয়ে দিলেন উনি। আমাকে খাওয়াতে পেরে হাসি দিলেন। হাসিটা ছিল স্বস্তির। আমি মুখ ভর্তি খাবার চিবুতে চিবুতে বললাম, আচ্ছা যুবরাজকে? আমি? চোখ বড় বড় করে বললাম, আপনি? হ্যাঁ আমি। বিদেশে থাকতেই জন্ম হয়েছিল আমার। ছোটবেলায় যে দেখতো চোখ নাকি ফেরাতে পারতো না, সেই থেকে ডাকনাম যুবরাজই হয়ে গেল। আয়াস নামটা অনেক পরে রাখা হয়েছিল। হাসলাম আমি। গোমরা মুখে হাসি ফুটতে দেখে নিচেও হাসলেন আয়াস। আমার দিকে খাবার নিয়ে আসলে ওনার মুখে উল্টে ঢুকিয়ে দিতেই হাসি প্রসারিত হলো আমার। আয়াস খেতে খেতে আর খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে বললেন, মানতে হবে, তোমার এই ঝাঁঝালো লুকটা আমার শাশুড়ি মায়ের থেকে পাওয়া। একটা কথা জানো, যখন ধ্রুব আঙ্কেলের ছবি দেখতাম তখন মনে হতো ওনার সঙ্গে কারো চেহারার মিল আছে, তবে ধরতে পারতাম না। আজ সব বিষয় ক্লিয়ার হলো। কথাটা বলে হাত ধুয়ে নিলেন উনি। খাবারের ট্রে নিয়ে নিচে চলে গেলেন। আমি ফোনে থাকা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলাম। বাবারও বাম গালে আমার মতোই তিল ছিল। ইস, যদি বাবা বেঁচে থাকতো। মিনিট পাঁচেক পর ঘরে ঢোকেন আয়াস। দীর্ঘ নিঃশ্বাস টেনে আমার পাশে এসে শুয়ে পড়তে নিবেন, তখনই আমি ওনার 2 হাত ধরে ফেললাম। উনি আমার কাণ্ডতে অবাক হলেন, তবে ভাবান্তর হলো না আমার। গলা থেকে বেরিয়ে এলো ভারাক্রান্ত সুর। জানি না কি বলছি, কেন বলছি, তবে আমার বিশ্বাস হচ্ছে আর মনে হচ্ছে বলেই বলছে। আশেপাশে এত ভয়ানক অতীত, আরও অনেক কিছু। এত কিছুর মাঝে আমি আপনাকে পাশে চাই। আর যে ইচ্ছে সরে যাক, আপনি আমার হাত ছাড়বেন কখনো? আপনি আমার হাত ছাড়বেন না কখনো, প্লিজ। আমার হাত জোড়া ধরে চুমু খেলেন আয়াস। স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমি কথা দিচ্ছি, আমার নিশা পাখির এই হাত কখনো ছাড়বো না আমি, কখনো না। এখনো ঘুমোয়নি আয়াস। নির্ঘুম কাটিয়ে দেওয়ার ইচ্ছে নেই, তবে ঘুমটাও আসছে না। আনিশা ঘুমিয়ে পড়েছে। আনিশার চোখের ওপর পড়া ছোট ছোট চুল যত্নের সঙ্গে সরিয়ে দেয় সে। হালকা নড়ে ওঠে আনিশা। তার হাতটা হুট করে রাখে আয়াসের ওপর। আয়াসের তৃষ্ণা পাচ্ছে, পানির নয় ভালোবাসার। অতপর সে ভেবে নেয়, না, সে নিজে থেকে আর কাছে আসবে না আনিশার। কারণ আনিশা তো নিজেও কখনো নিজ মুখে ভালোবাসার কথা বলেইনি। যেদিন তার নিশা পাখি তাকে কাছে টানবে, ঠিক সেই দিনই আসবেও। নিশ্চয়ই আসবে। ফোনের রিংটোন আনিশার দিকে থাকা আনিশের অপলক দৃষ্টির ব্যাঘাত ঘটায়। মুখ থেকে বিরক্তির শব্দ বের করে আয়াস। বিড়বিড় করে বলে ওঠে, এত রাতে কোন অভদ্র ফোন করলো? হাত বাড়িয়ে ফোনটা নিয়ে উঠে বসে আয়াস। ফোনের স্ক্রিনে তাকাতেই খানিকটা চমক খায় সে। ঠোঁট উল্টে ঘাড় বাঁকিয়ে বলে, এত রাতে আমার ফেক শ্বশুর মশাই? ওয়াও। আনিশার কানে রিংটোনের শব্দ পৌঁছতেই ওর ঘুম হালকা হতে শুরু করে। আয়াস কলটা কেটে দেয়। চাদর থেকে বেরিয়ে পায়ে স্যান্ডেল পরে একবার আনিশাকে দেখে নেয় সে। আনিশার ভ্রু কুচকানো। ফোনের রিংটোনে ঘুমের ভিতর অতি বিরক্ত সে। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে আয়াস। ঘর থেকে বের হতে না হতে আবারও ফোনটা শব্দ করে বেজে ওঠে। হাঁটতে হাঁটতে কলটা রিসিভ করে বাঁকা হেসে বলে, হ্যালো। তোমাকে কি ডিস্টার্ব করলাম? শব্দ করে হাসল আয়াস। তার ফেক শ্বশুরমশাই শিক্ষিত অভদ্র বটে। হাসি থামিয়ে বলল, এত রাতে বেশিরভাগ মানুষই ঘুমোয়, আমি হয়তো ঘুমাচ্ছিলাম বা আপনার মেয়ে তো ঘুমাচ্ছিল, ডিস্টার্ব তো হবেই। ওপাশ থেকে গলা খাকারির আওয়াজ আসে। মাহতাব শান্ত গলায় বলে ওঠেন, আসলে আমি দুঃখিত, তোমাদের বিরক্ত করার জন্য কল করিনি আমি। সেটা আমিও জানি। আপনার দরকারি ফোন দিয়েছেন। আয়াসের রাগ আর ক্ষোভগুলো দম ফেটে বেরিয়ে আসতে চাইছে। নিজের পরিবারের খুনির সঙ্গে এতটা ভালো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ঠোঁট সরু করে কয়েকটা শ্বাস নিয়ে রাগ কমায় আয়াস। মাহতাব গলা খাদে নামিয়ে বলেন, তোমাকে রিক পেপার দিয়েছিল না? সরি, কিসের পেপারস? না জানার ভান করে বলল। প্রপার্টি পেপারস? আয়াস ভ্রু উঁচিয়ে মাথা ওপর নিচে নামিয়ে বলে, ও ইয়েস ইয়েস, কাজের এত চাপ পড়েছিল যে ভুলে গেছিলাম। মাহতাব চুপ করে থাকেন। আয়াস মাহতাবের কড়া গলা আশা করে। কড়া গলা না পেয়ে আয়াস কপাল ভাঁজ করে ফেলে। ও সবে কি সাইন করবে না? অনেস্টলি বলছি, ব্যবসা অনেক লোন হয়েছে, আমাদের লোন চুকাতে হবে। মাহতাবের গলা বেশ অস্থির। আয়াস ঠোঁট উল্টিয়ে ঘাড় বাঁকিয়ে ফেলে। মাহতাব রাইজাদা বেশ অ্যাক্টিং পারে।
লোকটাকে ভিলেন চরিত্রতে অভিনয় করতে দিলে আজ হয়তো খলনায়কের শীর্ষে পৌঁছত। আফসোস, নিজের এই খারাপ গুণটাকে ভালো কাজে লাগাতে পারেনি, ক্ষতি করেছে। আয়াসের কণ্ঠ শুনতে না পেয়ে আবারও মাহতাব থমথমে গলায় বললেন, আয়াস! হুম, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা, কিন্তু আমার যে সময় লাগবে। সবে মাত্র বিয়ে হয়েছে, আমাকে তো আপনার মেয়ের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে, নয়তো এসব এগিয়ে দিলে ও তো বুঝে যাবে সব। এম আই রাইট? মাহতাব বেশ ভাবুক ও চিন্তিত হয়ে পড়লেন। কোন দিকে এগোবেন উনি বুঝতে পারছেন না। তবে আয়াসকে বিশ্বাস করা ছাড়া কোনো পথও নেই, কারণ যা কিছু সব আয়াসেরই নামে। কিছুক্ষণ ভেবে জবাব দিলেন মাহতাব, ইয়েস, ইউ আর রাইট, বাট কতদিন সময়? 2 মাস আই থিঙ্ক। এতদিনে তো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবো। শ্বাস ছাড়েন মাহতাব। ঠিক আছে, রাখছি। এখন তুমি ঘুমিয়ে পড়তে পারো, আর বিরক্ত করব না। গুড নাইট। আপনার মুখোশ খুলতে চলেছে ফেক শ্বশুরমশাই। মাহতাব হকচকিয়ে বলে ওঠেন। কিছু বললে? আয়াস উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না, কেটে দিল কল। সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল সে। আনিশার পাঠানো ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে রিক। চেয়ারের পেছনে দাঁড়িয়ে থাকা মাহতাব জোরালো গলায় বললেন, কি দেখছিস শতভাগা? মনে হচ্ছে বারবার ঘুরিয়ে ফিরে দেখলে মানুষগুলো পাল্টে যাবে। মাথার চুলে হাত দিয়ে পেয়াক্কেলের ন্যায় চুলকাতে থাকে রিক। বিরক্ত হয়ে বলে, বাবা, তুমি আয়াসকে সময় কেন দিলে বলো তো? এটা তো হতে পারে ও প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মারার প্ল্যান করছে। মাহতাব মাথা দুলিয়ে অভিজ্ঞ গলায় বললেন, না রিক, এমন কিছু হলে আমাকে প্রথম দিনই মারতে পারতো। তোকেও সেদিন উত্তম মধ্যম মারার বদলে শুট করে মেরেই ফেলতে পারতো। ও মারেনি, তাই এত সহজে মারবেও না। বাবা সেদিন মারেনি কারণ পুলিশ কেস হলে ফেসে যেত, হয়তো জোরালো পরিকল্পনা করছে। কড়া চোখে তাকালেন মাহতাব, কটমট করে বললেন, তোর বাপের চেয়ে বেশি জানিস? কি মনে হয় তোর? আজ যদি সবার সামনেও তোকে মারে, তাহলে তোকে মারার প্রমাণ ঝেপে দিতেও সময় লাগবে না ওর। পুলিশ তোকে ছুতেই পারবে না। থম মেরে বসে রইল রিক। মাথায় কিছুই আসছে না। এই যুবরাজ আসার পর সব কিছুতে ভয় করে। নিজের ওপরই দোষারোপ করতে ইচ্ছে হয় রিকের। ও যদি সেদিন আয়াসকে আধমরা না করতো, তাহলে হয়তো আয়াস একটু হলেও ছাড় দিত। কিছুক্ষণ পর গড়গড় করে ওর বাবাকে বলে, বাবা একটা কাজ করি, ও যখন আমাদের মারবে না, আমরাই ওকে মেরে কেস ক্লোজ করে দেই। পরে আনিশার বিয়েটা অন্য কারোর সঙ্গে করিয়ে দেওয়া যাবে। ঠাটিয়ে থাপ্পড় মারবো গাধা ছেলে। যতদূর জানি আনিশার প্রথম স্বামীর নামে সব সম্পত্তি উল্লেখ করে লেখা আছে। থতমত খেয়ে যায় রিক। কোনো কিছুতেই যেন উপায় পাচ্ছে না। কেন পাচ্ছে না? কথাই নাকি আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তাহলে অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও উপায় পাচ্ছে না কেন? এসব পাপ আর অন্যায় বলে? সকাল প্রায় 8টা। আনিশাকে সকাল থেকে দেখতে না পেয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়াস। তোমরা কি কেউ একটাও কাজের নয়? মেয়েটা কোথায় গেল, কখন গেল, কেউ বলতে পারছো না কেন? ওর সামনে থাকা বাড়ির সকল কর্ম সহযোগী মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শাহরিনের কাছে এসে দাঁড়ায় আয়াস। শাহরিন ঢোক গিলে ভয়ার্থ চোখে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। স্যারের এই রাগটা খুব ভয় পায় সে। আয়াস ভার গলায় প্রশ্ন ছড়ে, তুই তো পড়াশোনার জন্য সকাল সকাল উঠিস, দেখিসনি ম্যাডামকে? শাহরিন এপাশ ওপাশ মাথা নাড়ায়, চোখ গরম করে ধমক দিয়ে বলে, অন্য সময় তো পড়া ফাঁকি দিয়ে সারা বাড়ি নাচতে নাচতে ঘুরে বেড়াস, আজকে চোখে পট্টি বেঁধে ঘুরছিলি। ভয়ে চোখ খিচে ফেলে শাহরিন। বাড়িতে ঢুকছিলাম। আয়াসের গগন কাঁপিয়ে তোলা হুঙ্কারে মৃদু কেঁপে উঠলাম। দরজার পাশে দাঁড়াতেই দেখলাম শাহরিন কাঁপছে। তাড়াহুড়ো করে বললাম, কি হচ্ছে? এভাবে কেউ ধমক দেয়? পুরো বাড়ি কাঁপছে। হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় আয়াস। ওনার চোখ মুখ শুকনো। হন্তদন্ত হয়ে ছুটে এলেন উনি। আমি ভয় পেলাম। এসেই আমাকে বুকের সাথে চেপে ধরলেন। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল, ঠোঁটচোরাও কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বললাম, কি পাগলামো শুরু করেছেন? সবাই আছে। আয়েশ পিছনে হাত রেখে সবাইকে ইশারা করে যেতে বললেন। আমাকে আগের মতোই চেপে ধরে রাখলেন। কোথায় গিয়েছিলি সকাল সকাল? তোমাকে ছাড়া আমার সকাল শুরু হয় না। আর তোমাকে যখন নিজের পাশে ইভেন সারা ঘোরার বাড়িতে দেখলাম না, ভয়ে মস্তিষ্ক খালি হয়ে পড়েছিল। ভেবেছিলাম আমারই সামনে আমার নিশা পাখিকে ওরা নিয়ে চলে গেল। বুক থেকে মাথা উঠালাম। ফ্যাকাশে মুখ ওনার। ফিক করে হেসে দিলাম। আমার হাসিতে সেকেন্ডেই চোখ মুখ লাল বর্ণে ধারণ করলো আয়াসের।
তবে কিছু বললেন না। ঠাট্টা করে বললাম, আয়াস চৌধুরী ভয়ও পায়? সত্যিই আপনার এই ফেসটা প্রথমবার দেখলাম। রাগে ফুঁসে আমার বাহু চোরা চেপে ধরলেন আয়াস। হাসিটা নিমেষেই বন্ধ হয়ে গেল। রাগ নিয়ে বললেন, আই অ্যাম সিরিয়াস নিশা পাখি, মজা করে উড়িয়ে দিও না। কোথায় গিয়েছিলে? আপনাকে বলবো তো, আগে আমাকে ছাড়ুন। আয়াস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিলেন আমাকে। আমি নিচের কাঁধে থাকা ব্যাগ হাতে নিয়ে বললাম, ঘরে আসুন। আয়াসের উত্তরের অপেক্ষা না করেই ঘরের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। ঘরে আসতেই ব্যাগের চেইন খুলে কিছু কাগজ বের করলাম। আয়াস সন্দেহী চোখে তাকিয়ে আমার কাজ দেখতে থাকলেন। কয়েকটা পেপার বের করে ওনার সামনে তুলে ধরলাম। খানিকটা থতমতো খেয়ে গেলেন আয়াস। হাত বাড়িয়ে কাগজগুলো নিতে নিতে বললেন, কি এসব? আপনি নিজেই দেখুন। বেশ উৎসাহ নিয়ে কাগজগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন উনি। কিছুক্ষণ দেখার পর চেহারার রং গাঢ় লাল হয়ে গেল। ফর্সা চেহারায় হিংস্রতা ফুটে উঠল। আমার মুখে কাগজ ছুঁড়ে দিয়ে বললেন, হোয়াট ইজ দিস? আমি ভাবতে পারছি না তুমি আমাদের সম্পত্তি দিয়ে পরিমাপ করো। মুখ হাঁ হয়ে গেল আমার। ওনার কাছে এগোতেই উনি বললেন, দূরে থাকো, তুমি আমার ভালোবাসাকে অসম্মান করেছো। দূরে থাকো তুমি। নাক ফুলিয়ে কাগজগুলো তুললাম আমি। আয়াস বেডের এক কোণা ধরে দাঁড়িয়ে আছেন। শান্ত হয়ে বললাম, আপনি আমাকে ভুল বুঝছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই কোনো সম্পত্তি বা যে কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না। তাহলে কেন আমার নামে তোমার সব সম্পত্তি লিখে দিলে তুমি? কারণ ওসব আপনারই পাওনা আয়াস। আমার বাবা তো নিজে চেয়েছে আমার স্বামীর জন্য এসব দিতে। মেয়েদের সব সম্পত্তির ভাগিদার করা যায় না বলেই হয়তো এই কাজটা করেছেন উনি। আপনার নামে যেটা আমি দেব না আপনাকে। আয়াসের এতক্ষণ রাগে ফুঁসছিলেন। আস্তে আস্তে স্থির হতে থাকলেন উনি। শান্ত হলেন। আমি ওনার হাত ধরে বললাম, আমি চাই না আমার বাবার যেসব স্মৃতি আর সম্পত্তি সব কোনো খারাপ হাতে পড়ুক, ব্যাস এতটুকুই। আর এই কাজেই আজ বাইরে গিয়েছিলাম আমি। কিন্তু আপনি তো আমাকে পুরোপুরি ভুল বুঝলেন। অনুতপ্ত হলেন আয়াস। বুঝতে পারলেন হুটহাট করে রাগ উচিত হয়নি ওনার। আমার হাত ধরে টেনে নিলেন উনি। আমার নাকে নাক ঘষতেই মুখ ফিরিয়ে নিলাম আমি। শান্ত কণ্ঠে বললাম, সরি, আসলে তুমি বাড়িতে ছিলে না, এমনিতেই রাগ আর চিন্তা বাড়ছিল, তাই হুট করে না জেনেই রেগে গেছি তোমার উপর। আমি মুখ ফিরিয়েই বললাম, আপনাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি আমি। আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন আয়াস। অতঃপর ঝুঁকে প্রশ্ন করলেন, কি করেছো বলো? জানি না কাজটা ভুল হয়ে গেল কিনা, তবে আমার ফোনে আপনার পার্সোনাল অ্যালবামে থাকা যেসব ছবি পেয়েছেন সেসব আমি আপনার স্টাডি রুমে ঢুকে আপনার অ্যালবাম থেকে তোলা, তাও আপনার অনুপস্থিতিতে। চমৎকার হাসলেন আয়াস। আমার গালে স্লাইড করে বললেন, তোমার এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে সুইটহার্ট। তুমি যা করো পরে সেটা স্বীকার করতে দ্বিধাবোধ করো না। তোমার মাঝে কোনো খাদ নেই। হালকা কেশে হাত সরিয়ে নিলাম আমি। অন্য পাশ ঘুরে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বললাম, কাজটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। মাহতাব বাবাকে আপনার অ্যালবামে দেখে খুব কৌতূহল হয়েছিল, তাই তার ফোনের ছবিগুলো পাঠিয়েছি আর বলেও ফেলেছি এসব আপনার থেকে পাওয়া। আয়াসের কোনো রেসপন্স দেখলাম না। গভীর ভাবনায় ডুবে গেলেন উনি। আমি ওনাকে দেখে চিন্তিত হয়ে পড়লাম। আমি কি সত্যিই কোনো ভুল করে ফেললাম? ওনার ঘাড়ে হাত রেখে একরাশ চিন্তা নিয়ে বললাম, আমি ভুল করেছি তাই না? আয়াস ঠোঁটে ঠোঁট চেপে আমার দিকে তাকালেন। একটু তো করেছো, তবে আমি সব সামলে নেব, চিন্তা করবে না, ওকে? আশ্বস্ত করলেন ঠিকই আমায়, তবে আমার চোখে ওনার কপালে চিন্তার রেখা এড়ায়নি। সময় জিনিসটা হাত থেকে তরতর করে বেরিয়ে গেল। কেটে গেল প্রায় 2 মাস। এই সময়ে স্রোতের মাধ্যমে সবাই ঋদ্ধি আপুর খোঁজ না পেয়ে ধরেই নিল সে হারিয়ে গেছে কোনো অন্ধকারে। বলতে চেয়েও বলতে পারিনি আমি। সময়ের স্রোতে কে আপন আর কে পর হয়েছে জানি না, তবে আয়াস আমাকে আগলে রেখেছেন সব সময়। লোকটার প্রতি বেড়েছে তীব্র নিঃশ্বাস এবং ভরসা। নিজেকে বড্ড ছোট লাগতো যখন ভাবতাম একসময় আমি ওনাকে ঘৃণাই করেছি। আমাকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছেন উনি, কিন্তু আমি যে বড্ড স্বার্থপর, এত কিছুর প্রতিদানে লোকটাকে সামান্য ভালোবাসাও দিতে পারিনি। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন আয়াস। বেশ তাড়াহুড়ো ওনার। আলমারির দিকে এগিয়ে গিয়ে বললেন, আমার মিটিং আছে আজকে, সবাইকে তাড়াতাড়ি মিটিংয়ে অ্যাটেন্ড করতে বলেছি, কিন্তু এখন স্বয়ং আমারই দেরি হবে। ব্যাপারটা কতটা ইরিটেটিং হবে নিশা পাখি, বুঝতে পারছো? সব দোষটা কিন্তু তোমার। ফ্যালফ্যাল করে তাকালাম আমি। উৎসুকভাবে বললাম, আমি কি করলাম? কি করলে মানে?
অন্য সময় তো আমার পাশ ঘেঁষতেও চাও না। কাল ঘুমের মাঝে যেভাবে জাপটে ধরে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়েছো, আমি তো আমার বউয়ের উষ্ণতায় অন্য দিনের থেকে দ্বিগুণ ঘুম হয়েছে। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। লোকটা আজ তো বেহায়া, আমাকে লজ্জা দেবার একটা সুযোগও যেন ছাড়েন না। আমার নিভে যাওয়া দৃষ্টি দেখে মুচকে হাসি দিয়ে আলমারি খুললেন উনি। আলমারিতে থাকা কাপড়গুলো দেখে আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বললেন, আমার কালো সাদা রঙের সব পোশাক কোথায়? এখানে তো সব লাল, বেগুনি, আকাশি রং বেরঙের কাপড়ের সমাহার। ওসব আপনার জন্যই আনা। অনেক হয়েছে সাদা কালো জীবনের মাঝে আবদ্ধ থাকা, এখন থেকে এসবও পরবেন। কাল এসব আনতে শপিং মলে গিয়েছিলে? আমি কোনো রকম ভঙ্গিমা না করেই বললাম, জি। আয়াস লাল রঙের একটা শার্ট বের করে বললেন, কোনো ব্যাপার না, আমার নিশা পাখির যখন ইচ্ছে তখন তো পূরণ করতেই হবে। আপনি বিব্রত হননি? আয়েশ ভ্রু নাচিয়ে শার্ট পরতে পরতে বললেন, বিব্রত হব কেন? এই যে আপনার সাদা কালো এসব রঙের মাঝে এসবও পরতে বলছি তাই। বিব্রত হওয়ার কারণই নেই। স্বস্তির হাসি দিলাম। লাল শার্ট পরে আমার দিকে ঘুরে তাকালেন উনি। ফর্সা শরীরটার ওপর লাল রংটা যেন পূর্ণতা পেয়েছে, গায়ের উজ্জ্বলতা যেন বেড়ে যাচ্ছে, লোকটার সৌন্দর্য উপচে পড়ছে। এমনও হয়? তুমি এভাবে তাকলে অন্য কেউ কিভাবে থাকাবে বলো তো? হকচকিয়ে আশেপাশে তাকালাম। কিভাবে তাকিয়েছিলাম? আয়াস হু হা করে হাসাতে অন্যদিকে ফিরে গেলাম আমি। রেডি হয়ে আমাকে নিচের দিকে ফিরিয়ে নিলেন এক টানে আয়াস। চোখ টিপে বললেন, আসি নিশা পাখি। আমি সম্মতি জানালাম। আয়াস তাড়াহুড়ো করে বের হতে নিলেন ঘর থেকে। হঠাৎ ডাকলাম, শুনুন। ঘাড় ফিরিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন উনি। আমি উত্তেজনা নিয়ে বললাম, 2 মাস সময় চেয়েছিলেন, কালকে শেষ দিন, আপনার সময় শেষ হতে চলেছে। আয়াস মাথা নাড়ালেন, তাছাড়া কোনো কথা বললেন না, আনমনে বেরিয়ে গেলেন। আয়েশের মিটিং শেষ হয় তখন দুপুর 12:21। বড্ড চিন্তিত দেখাচ্ছে তাকে। 2 হাতে কোনোই টেবিলে ঠেকিয়ে হাতজোড়া থুতনির ওপর দিয়ে বসে আছে সে। মাঝে মাঝে চিন্তার ফলশ্রুতিতে বড় বড় শ্বাস ফেলছে সে। তখনই অফিসের কেবিনে কড়া নাড়ানো হয়। কাচের ঘোলাটে দরজা দিয়ে রকিকে অস্পষ্ট দেখা যাচ্ছে, তবে কোনো সারা শব্দ নেই আয়েশের। রকি দরজা ভেদ করে দেখার চেষ্টা করলো, আবারও হাত দিয়ে নক করলো। এবার একই ফলাফল। দরজা ঠেলে ধীর পায়ে ঢুকে পড়ল সে। নিজের স্যারকে গুরু গম্ভীর আর চিন্তিত দেখে ভ্রু কুঁচকে তাকায় সে। হালকা কাঁচতেই ধ্যান ভেঙে যায় আয়াসের। নড়ে চড়ে চেয়ারে ঠেস লাগিয়ে বসে ও। গম্ভীর গলায় বলে, তুই কখন এলে? রকি নতজানু হয়ে বলে, এই তো। কে বলি স্যার, দরজায় নক করলাম, সাড়া দিলেন না। শুনতে পাইনি, খেয়াল ছিল না। রকি নিজের হাতে থাকা ফাইলটা এগিয়ে দেয়। আয়াস হাত বাড়িয়ে ফাইল নিয়ে সামনের টেবিলে রাখে। ফাইলটা খুলে উল্টে পাল্টে মনোযোগী হয়ে দেখার চেষ্টা করে। মনোযোগী হলেও বারবার মনটা ফাইলের দিক থেকে সরে যাচ্ছে। ব্যাপারটা নিখুঁতভাবে খেয়াল করে রকি। ধীর গলায় বলে, স্যার একটা কথা বলবো। বলো। ফাইলের দিকে চোখ রেখে বলল। রকি আমতা আমতা করে বলল, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? ফাইলটা বন্ধ করে আয়াস চেয়ারে মাথা লাগিয়ে কলম ঘুরাতে ঘুরাতে আনমনে বলে ওঠে, চিন্তা তো আছেই রকি। কালকে আনিশাকে কথা দেওয়ার 2 মাস পূর্ণ হতেই চলেছে। মাহাতাব রায়জাদা আর রিকের আসল চেহারা সহ অতীতের কিছু ধোঁয়াশা সব পরিষ্কার করতে হবে। ইউ নো দ্যাট আমি কথা রেখে ভঙ্গ করি না। তবে কথাটা বলে থেমে গেল আয়াস। রকি কৌতূহলী হয়ে বলল, তবে কি স্যার? রিদ্ধি আজ কোমায় ফিরেছে 15 দিন, কিন্তু কথা বলতে পারছে না ও। যদিও থেরাপি দিয়ে ওর অবস্থা আগে থেকে উন্নতিতে এসেছে, তবুও ওর কথা আগের মতো হতে বেশ কয়েকদিন সময় লাগবে। আর ওদিকে সেজুতি আন্টি, রিকের মা, তার অবস্থা আগের থেকে বেশ ভালো। এই কয়েকদিন কথা বলে দেখেছি আমি। চুপচাপ থাকেন, আগের তুললে ভয়ে মুষড়ে পড়েন। এই অবস্থায় কি করে সব তুলে ধরবো আনিশার সামনে? রকিও ভাবনায় পড়ে গেল। সত্যিই বড় চিন্তার বিষয়। আয়াস যে নিজের কথা রাখার পক্ষে কতটা স্ট্রিক্ট সেটাও জানে। চিন্তার রেখা টেনে সে বলে, তাহলে উপায়? উপায় একটা না একটা খুঁজে বের করতেই হবে। কাল সময়টা পার হতে দেওয়া যাবে না রকি। অস্থির হয়ে বলে আয়াস। আবার হাত দিয়ে ইশারা করে বলে, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। রকি বেরিয়ে যায়। আয়াস ফাইল ঘাঁটতে ঘাঁটতে ভাবনায় ডুবে যায়। পালিত বাবার একবারও খোঁজ না নেওয়া মেনে নিতে পারছি না আমি। 1 মাস আগে ফোন দিয়েছিল মাহতাব বাবা, এরপর আর কোনো খোঁজ নেই। অভিমান করে আমিও কল করিনি বাবাকে।
তার উপর তো বাবার উপর অসীম রাগ আমার। কি বলতে কি বলে দেব ঠিক নেই। এদিকে অতীত সম্পর্কে আমার পালিত বাবা আর ভাইকে জানাতে দৃঢ়ভাবে মানা করে দিয়েছেন আয়াস। মাহতাব বাবা আর ভাইয়া যে আমার নিজের বাবা আর ভাই নয়, ব্যাপারটা কেমন জানি এখনো অবিশ্বাস্যই মনে হয়। বিশ্বাস করতে কষ্ট হয়, শ্বাস নিতে পারি না। নিজের পরিবারের লোকজনদের ছবিতে হাত বোলাচ্ছি আমি। একা থাকলে কষ্টটা এত বাড়ে কেন? আমার মা বাবার ছবি বড় করে বাঁধিয়ে দিয়েছেন আয়াস। মন খারাপ হলে সেটাই দেখি। এখনো মন খারাপ হচ্ছে। মা বাবা না থাকলে বুঝি এতটাই কষ্ট হয়? ছবিতে হাত দিয়ে গাল দিয়ে বেয়ে পড়া নোনা পানি মুছে বললাম, ব্যাস, শুধু কালকের দিনটা। আয়াস নিজের কথা রাখবেন আমি জানি। আমি জানতে পারবো ঠিকই, কারণ আর কে তোমাদের আমার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল মা বাবা? কালকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের মৃত্যুর কারণে শেষ দেখেই ছাড়বো, দেখে নিও। ছবিটা রেখে দিলাম নিজ জায়গায়। আজকে আয়াসকে চমকানোর প্ল্যানিং করার বাকি আছে। অনেক তো হলো, ঘৃণার পর্দা উঠল, এখন সে শুধু ভালোবাসার শব্দটা বলাই বাকি। এটা না বলে মরেও যে শান্তি পাবো না। এই শব্দটা বলে চমকে দিতে চাই ওনাকে আজ। বিকেল হয়ে এসেছে, সন্ধ্যার দিকেই তো আয়াস ফিরবে। হাতে সময় নেই একদমই। দ্রুত পায়ে আলমারির কাছে গিয়ে দাঁড়ালাম আমি। আলমারির দরজা খুলে সেখানে লুকিয়ে রাখা ব্যাগ বের করলাম। ব্যাগ থেকে আবিষ্কার করলাম লাল রঙের জর্জেট শাড়ি। আয়াস আমাকে রাঙিয়েছেন কালো রঙে, সাদা রঙে। আমি আজ ওনাকে রাঙাবো লাল রঙে, ভালোবাসার রঙে। শাহরিন এখনো এলো না। ঘরের বাইরে যেতেই শাহরিনের সঙ্গে ধাক্কা খেতে খেতে বেঁচে গেলাম। তাড়াহুড়ো করে বললাম, আরে আসতে। শাহরিন আমার থেকে দ্বিগুণ তাড়াহুড়ো করে বলল, ম্যাডাম, আমার সময় নেই, ধরুন আপনার জিনিস। কয়েকটা ব্যাগ এনিয়ে দিল শাহরিন। অবাক কণ্ঠে বললাম, কিসের এত তাড়া তোমার? আমার ফেভারিট সিরিয়াল শুরু হবে, আমারও একটু সময় নেই। আমার হাতে জোর করে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে চলে গেল বলতে গেলে এক প্রকার দৌড়ে গেল শাহরিন। আমি হেসে চিল্লিয়ে বললাম, আজান দেওয়ার সাথে সাথে পড়তে বসবে কিন্তু। রুম ছুঁড়ে সাজালাম আমি নিজের পছন্দ মতো লাল রঙে। ছোট ছোট মোমবাতি পানির ওপরে পাতায় দিলাম। রুম জুড়েই মোমবাতি সাজানো, একপাশে রাস্তা হিসেবে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। সারা রুমেই যেন রয়েছে গোলাপের ছোঁয়া। ওপরে ঝুলছে লাভ শেপের বেলুন। একটা গোলাপ হাতে নিয়ে সুভাষ অনুভব করতেই দেখলাম দিনের আলো নিভে আসছে। ইস, কতটা দেরি হয়ে গেল। আয়াস এলেন বললেই হয়। আমি তাড়াহুড়ো করে লাল রঙের শাড়ি পরে নিলাম। সাজতে মোটেই ভালো লাগছে না। না সাজলে কি বেশ খারাপ লাগবে দেখতে? লাগবে লাগবে। হাতগুলো কৃত্রিম জিনিসের দিকে টানছে না। সন্ধ্যা হয়ে এলো, আয়াস ফিরলেন না। তবে কি আজ ওনার বেশি কাজ? হয়তোবা। অন্ধকার হয়ে আসতে আগুন জ্বালিয়ে একে একে মোমবাতি জ্বালিয়ে দিলাম। ঘর হয়ে উঠল আলোকিত। জলজল করছে পুরো ঘর, শুধু উনি আসার অপেক্ষা। প্রথমে এক পাহাড় ঘৃণা উপহার দিয়েছিলাম লোকটাকে, ভাবতেই কেমন জানি লাগে। সন্ধ্যা 6টা পেরিয়ে গেল। আয়াসের কুল কিনারা না পেয়ে অবশেষে হাতে ফোন নিলাম। সঙ্গে সঙ্গে বেঁচে উঠল ফোন। রীতিমতো চমকে গেলাম আয়াসের নাম দেখে। ভালোই হলো, যাকে ফোন করতে চাইলাম সে নিজে থেকেই কল দিলেন। দেরি না করে দ্রুত ফোন রিসিভ করলাম। আশা নিয়ে বললাম, আপনি কোথায়? কখন? কথাটা পুরো না হতেই আয়াসের ব্যস্ত কণ্ঠ শুনে থেমে গেলাম আমি। নিশা পাখি, আমি ব্যস্ত আছি, আজ রাতে বাড়িতে ফিরতে পারবো না, বুঝলে? আশাগুলো পানিতে গিয়ে পড়ল। মন খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, আপনি তো রাতে কখনো বাইরে থাকেন না। আজ ঢাকা যাচ্ছি, আমাকে যেতে হবে, আর্জেন্ট কিছু কাজ। তুমি নিজের খেয়াল রাখবে, আর রাতে অবশ্যই খেয়ে নিবে। সেই সঙ্গে রাতে একা ঘুমাবে না, শাহরিনকে নিয়ে ঘুমাবে। আমি গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বললাম, জি ঠিক আছে। এত কিছুর পরেও কি যেন ভাবে আমার মনের কথা কোনোভাবে বুঝেই গেলেন আয়াস। অস্থির ভঙ্গিতে বললেন, নিশা পাখি, তোমার কি হয়েছে বলো তো? গলাটা এমন লাগছে কেন? হকচকিয়ে গেলাম আমি চাই না আয়াসের কাছে ব্যাঘাত ঘটাতে। এমন কথা শুনলে উনি নিশ্চয়ই ছুটে আসবেন সব ফেলে। নিজের গলায় হাত দিয়ে বললাম, না কিছু না তো, ঘুম থেকে উঠলাম বোধহয় তাই। ঠিক ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, আর আমি জঙ্গলের দিকে, বুঝলে? সো নেটওয়ার্ক প্রবলেম, আমি রাখছি।
আপনিও নিজের খেয়াল রাখবেন। কথাটা বলে তাড়াতাড়ি ফোন কেটে বড় নিঃশ্বাস ফেললাম। আশেপাশে তাকালাম, সবকিছু ফিকে লাগছে। যার জন্য এত কিছু সে তো আসবেই না। মনে মনে ভীষণ চাপা অভিমান সৃষ্টি হলো। আজই কাজ পড়তে হলো। তারপর মনে মনে নিজের সান্ত্বনা দিলাম, ওনার তো আর কোনো দোষ নেই, কাজ তো বলে কয়ে আসবে না। নিজেকে অনেক বোঝ দিয়ে মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিতে লাগলাম। আশপাশটা অন্ধকারে ছেয়ে গেল। লাইট জ্বালিয়ে বেলুনগুলো চেপে ধরে নখ দিয়ে চুপসে দিলাম। আমার মুখটাও বেলুনের ন্যায় চুপসানো। সব কিছু ডাস্টবিনে ফেলে দিলাম। ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সবই বৃথা। রাত 11টার এপাশ ওপাশ ঘড়ির কাঁটা ঘুরছে। আমি একবার এপাশ হচ্ছি তো একবার ওপাশ। ঘুম নামক জিনিসটা যেন এই পৃথিবীতেই নেই। অদ্ভুত। পাশে শাহরিন হাঁ করে ঘুমুচ্ছে। আমার পাশে শোয়ার 5 মিনিট পরেই ঘুমে তলিয়ে গেছে সে। এত তাড়াতাড়ি কেউ ঘুমোতে পারে ভাবনার বাইরে ছিল। বেড থেকে কয়েক হাত দূরে জানালা। অমাবস্যার রাত, চাঁদ গা ঢাকা দিয়েছে। কোনো এক অজানা কারণে আমার গায়ের লোম শিউরে উঠছে। আবার শাহরিনের পাশ ফিরলাম আমি। হুট করে শাহরিনকে চোখ মেলে তাকাতে দেখে থম মেরে গেলাম। ভার গলায় বললাম, ঘুমিয়েছিলে না? শাহরিন হালকা হেসে ঘুম ঘুম গলায় বললাম, ঘুমিয়েছিলাম তো। পাশের জন এত নড়াচড়া করলে কতক্ষণ ঘুমিয়ে থাকবো বলুন তো? নিজেকে একটু অপরাধী মনে হলো। কপালে হাত ছুঁয়ে বললাম, সরি, ঘুমাও, এখন থেকে নড়বো না। ঘুম আসছে না বুঝি? স্যারের কথা মনে পড়ছে? বাঁকা চোখে তাকালাম আমি। এড়িয়ে গিয়ে বললাম, তেমন কিছু নয়। আজকে স্যারের জন্য রুম সাজিয়েছিলেন না, মনের কথা বলার জন্য? চকিত চোখে তাকালাম আমি। ঢোক গিলে শুকনো গলায় বললাম, না। আমি কিন্তু জানি আপনি মনের কথা বলার জন্য আমাকে দিয়ে এসব বানিয়েছিলেন। এবার ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য ঝাড়ি দিয়ে বললাম, বেশি পাকনামি করবে না, ঘুমাও। কথাটা বলেই সরাসরি চোখ বুঝলাম। শাহরিনও চোখ বুঝল। পরের দিনটাও কেটে গেল এলোমেলোভাবে। সারাটা দিন কেটে গেল এই আশা নিয়ে যে আয়াস আসবেন। মিনিটে মিনিটে দরজার দিকে তাকিয়েছি, দেখা মেলেনি ওনার। শতবারের মতো ফোন দিয়েছি, ফোনটা অফ। চিন্তা বেড়ে চলেছে। রকির নম্বরটাও আমার কাছে নেই। মনটা কু ডাকছে শুধু। চলছে মনের সাথে যুদ্ধ। মন বলছে, আজ যে আপনার কথা রাখার শেষ দিন আয়াস, আপনি আসবেন না? আপনি কি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন? কথা দেওয়ার কোনো মূল্য নেই? ফিরে আসুন না আয়াস। মনের ডাক আজ যেন শুনতে পেলেন না আয়াস। আগের দিনগুলোর মতো নিষ্ঠুর হলেন উনি। ড্রয়িং রুমের সোফায় বসে আছি। রাত যে 10টা পেরিয়ে গেছে। এখনো অপেক্ষায় ওনার। আর 1.5 ঘন্টা, 12টা বাজবে। আজকের দিনটা পেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার কাছে প্রতিজ্ঞা ভঙ্গকারী হিসেবে পরিচিত পাবেন তিনি। রান্নার সহকারী আন্টি এসে দাঁড়ালেন। আমি নিশ্চুপ। ছোট আপু, খাবেন না? না আন্টি, ভালো লাগছে না। দুপুরেও তো কিছু খাননি, রাতে অত্যন্ত খেয়ে নিন। অসহায় গলায় বলে উঠলেন আন্টি। আমি মাথা নাড়িয়ে বললাম, খাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার আন্টি, প্লিজ জোর করবেন না। নিরুপায় হয়ে চলে গেলেন আন্টি। আমি বসে রইলাম সোফায় ঠেস লাগিয়ে। আস্তে আস্তে চোখ জোড়া লেগে এলো। ঘুমটা ভাঙলো কারো কণ্ঠে। হকচকিয়ে তাকালাম। চোখ ডোলে আশেপাশে তাকিয়ে বললাম, আয়াস এসেছেন? ওপর দিকে তাকালাম। রকিকে দেখে খানিকটা আশা খুঁজে পেলাম। দাঁড়িয়ে বললাম, আপনি? আয়াস এসেছেন? রকির মুখ ভার, কেমন জানি শুকনো শুকনো মুখ ভ্রু কুচকে বললাম, আপনার সঙ্গে উনি যাননি? রকি মাথা হ্যাঁবোধক নাড়িয়ে সম্মতি জানালেন। আমি ওনার নিস্তব্ধতাতে বিরক্ত হয়ে বললাম, কোথায় উনি? আপনাকে এমন লাগছে কেন? কি হয়েছে? রকি হাত দিয়ে পেছন দিকে ইশারা করলেন। আমি পেছন দিকে তাকালাম। রিদ্ধি আপু? আমি অবাকের সাথে 2 নয়নে তাকিয়ে আছি রিদ্ধি আপুর দিকে। রিদ্ধি আপুর চোখ জোড়া ঘোলাটে। হুইল চেয়ারে বসে অস্থির অস্থির করছে রিদ্ধি আপু। ঘরের দরজার সামনে বাঘ ঘুরে এসে দাঁড়ালো আর একটা চেনা মুখ। যাক, আয়াস যত্নের সঙ্গে ধরে আছেন। আমার চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ল। কম্পিত গলায় বললাম, সেচুতি মা?
যাই হোক, বুদ্ধি হবার পর থেকে এই মানুষটাকে তো মা মেনেছি, আমি মা বলে ডেকেছি। মুহূর্তের মধ্যে সব সত্যিটা জানতে পারলেও মানুষটার থেকে মা পদবী সরিয়ে নিতে পারবো না আমি। সে যদি মা আলতো হাসতে দৌড়ে গিয়ে ছাপিয়ে পড়লাম সে যদি মায়ের কাছে। সে আমার পিঠে হাত রেখে আলতো চাপড় দিতে থাকলো। কান্নাটা ফেটে বেরিয়ে আসছে। আমার বাহু ধরে উঠিয়ে নম্র কণ্ঠে বলল, খিরে আনিশাম, এত কাঁদছিস কেন? দেখ আমি তোর সামনে। ফোপালাম আমি। আটকা আটকা গলায় বললাম, তো তুমি ঠিক হয়ে গেছো? একটা মানুষকে আর কতদিন পাগল বানিয়ে রাখা যায় বলতো? একটা গান আছে জানিস, সেটা তোর মা সব সময় বলতো, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। এই গানটা অনেক মনে পড়ে জানিস, মীরাকেও খুব মনে পড়ে। তুই তো মীরার আরেক রূপরেখ। তোর চোখ থেকে সব দোয়াশা দূর করার জন্যই হয়তো পাগল থেকে ভালোর পথে উঠেছি। মনে শান্তির হাওয়া বইছে। রাতের সব স্তব্ধ। এতদিন পর কি তবে খুলবে খনিদের পর্দা? সে যদি মাকে ছেড়ে ঋদ্ধি আপুর সামনে এসে দাঁড়ালাম। সে অস্পষ্ট ভাষায় বলল, চাচা সাবি, কেমন আছিস? বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। কত সুন্দর ছিল মুখখানা আপুর। চোখ যেন গর্তের ভেতরে ঢুকে গিয়েছে। গায়ের রং অনেকটা পাল্টে ফ্যাকাশে হয়ে গিয়েছে। আর যার মুখে সবসময় কথার পপকর্ন ফুটতো তার মুখে আজ শুধুই কিছু অস্পষ্ট ভাষা। হাঁটু গেড়ে বসে পড়লাম। ঋদ্ধি আপুর হাঁটুর ওপরে মাথা রাখলাম। সে নিজের কাপা কাপা হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিল। নীরবতা ভঙ্গ করে বললাম, তোমাদের ছাড়া কি করে ভালো থাকবে এই সাবি? নিখোঁজ হয়েছিলে, অনেক মনে পড়েছে আপু তোমার কথা। আপুর কোল থেকে মাথা উঠাতেই তার দুর্বল হাসি দেখতে পেলাম। তারপরেই মুখমণ্ডল ফ্যাকাশে করে বলল, এতদিন নিখোঁজ হয়েছিলাম বলি জীবিত অবস্থায় দেখতে পাচ্ছিস, নয়তো মরে পড়ে থাকতাম। অনুসন্ধানী গলায় বললাম, সেটাই জানতে চাই, কিসের এত মৃত্যু ভয় ছিল তোমাদের? কি এমন কারণে তোমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে? কি আছে অতীতের দরজায়? কথাগুলো বলেই বুঝতে পারলাম আমার চোখ জ্বলছে। চোখ জোড়া টোলেই আমি তাড়াহুড়ো করে বললাম, আগে ভিতরে এসো, তোমাদের কারোর শরীর ভালো না, রেস্ট নিবে, এসো। আমি কিন্তু আমার কথা আংশিক রেখেছি। যখন সবটা জানবে তখন পুরোপুরি কথা হয়ে যাবে। এখনও কিন্তু 12টা বাজেনি। আয়েশের শান্ত গলায় ওনার দিকে চকিত চোখে তাকালাম। স্নিগ্ধ মুখটাই ক্লান্তির ছাপ, চোখজোড়া স্থির আর হালকা লাল বর্ণের। চুলগুলো কোথাও উঁচু কোথাও নিচু হয়ে পড়ে আছে। পরনে সেই লাল শার্টের উপর কালো রঙের কোট, যার জন্য এত চিন্তা তাকে কিছুক্ষণের জন্য ভুলতে বসেছিলাম। আমার চোখে আকুতি, জানতে চাওয়ার ইচ্ছে, কেন আমাকে এতটা টেনশনে ফেললেন উনি? চোখ দিয়েই যেন কথাবার্তা চলছিল আমাদের। ব্যাপারটাই ব্যাঘাত ঘটান রকি। হুইল চেয়ারের চাকার উদ্ভট শব্দে ধ্যান ভাঙে। সে যদি মা মজা করে বলেন, যুবরাজ বাবা, আমাকে ঘরে নিয়ে যাবি না বুঝি? আয়াস হালকা হেসে মাথা নাড়িয়ে ধরে চলতে শুরু করে। আমিও অন্য পাশে দাঁড়িয়ে সেচুতি মাকে ধরি। কারো হাতের গম্ভীর স্পর্শ আমার হাতে পড়তেই আয়াস আর আমার চোখাচোখি হয়। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিই। সেচুতি মাকে উদ্দেশ্য করে বলি, তোমাদের আগে ঘরে দিয়ে আসি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে নাও, কাল সত্যিটা জানবো। সেচুতি মা মানতে নারাজ, সেই সঙ্গে ঋদ্ধি আপু। তাদের সোজা কথা, তারা এতদূর এসেছে শুধুমাত্র এই রহস্যের পর্দা উঠাতে সাহায্য করতে। তারা এক্ষুনি সব বলবে। আমি ঘরে যাব না, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের উপযুক্ত সাজা পাওয়াতে হবে। ওরা দুরন্দর, ওরা ভয়ানক, ওরা নির্দয়। ওদের ব্যাপারটা খোলাসা করতে চাই আমি, আজ আর এক্ষুনি। শক্তপোক্ত গলায় কথাটা সবার উদ্দেশ্যে বলল সেজুতি মা। শেষমেশ আমরা আর না করলাম না। সোফায় বসানো হলো তাদের। ঋদ্ধি আপুকে টেনে টুনে সোফায় বসিয়ে নিলাম। আয়াস আমার পাশে বসলেন আরাম করে। আমার কানে ফিসফিসিয়ে বললেন, কতক্ষণ পর নিশাপাখির ছোঁয়া পেলাম, ট্রাস্ট মি, মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। কথাটা বলে আড়ালে আমার হাতের ওপর হাত রাখলেন আয়াস। আমি হাত সরিয়ে নেওয়ার বদলে মুচকি হাসলাম। থাক হাতটা, ভালোবাসার বিশ্বাসের ভরা হাত জোড়া। আমাকে আর ঋদ্ধিকে নিতেই ঢাকায় গিয়েছিল আয়াস।
আমাকে সেখানে অতীত সম্পর্কে বলে। আমি আটকে যাই, পাগলের মতো আচরণ শুরু হয়। তখনই আয়াস আমাকে বুঝায়, বলে আমার বেস্ট ফ্রেন্ড মীরার মেয়ে বিপদে আছে, যে কোনো ক্ষুধার্ত বাঘের মতো হামলে তোর উপর। মীরার কথা শুনে ভয়টা আপনা আপনি কেটে যায়, কারণ মীরা নামটাই এমন। ও ছিল আমাদের মাঝে সব থেকে সাহসী, চোখে আগুনের ফুলকি ঝরত। অবশেষে রাজি হই আমি, চলে আসি এখানে। পথে জানতে পারি আয়াস আমার আরেক বেস্ট ফ্রেন্ড আয়ানার ছেলে। যেটুকু ভয় ছিল তাও কেটে গেল। কথাগুলো বলে মুচকি হাসল সেচুতি মা। আমরাও পরিবর্তে হাসলাম। আয়াস হালকা কেশে বললেন, আনিশা, আমি পথে সব শুনে নিয়েছি। আমি আর রকি সব জানি। রকির মুখটা এ কারণেই প্রথমে থমথমে ছিল। আমাদের মনটা বিষিয়ে গেছে জাস্ট। তুমি শুনে নাও এখন যা শোনার আছে। আমি ঋদ্ধি আপু আর সেচুতি মায়ের দিকে উৎসুক হয়ে তাকালাম। কি এমন অতীত যা সবার মনটাকে বিষিয়ে তুলবে? অস্থির হয়ে বললাম, বলো না মা, বলো না মা। সেচুতি মা চোখের টলটলে পানি শাড়ির আঁচল দিয়ে মুছে ফেললেন। ভারাক্রান্ত দৃষ্টিতে তাকালাম আমি। টান টেনে এবার কেঁদেই ফেলল সে। কাঁদতে কাঁদতে বলল, আমি ভাবতেও পারিনি আমার ভালোবাসার মানুষটা আমাকে এভাবে ধোকা দেবে। মাহতাবের কথা বাদই দিলাম, আমার নিজের গর্বের ছেলে কি করে পারলো আমার সাথে নিষ্ঠুরতা করতে? আমার নারী ছেড়া ছেলেও আমার দুনিয়ায় যে উলট পালট ধ্বংস হয়ে গেল। সেচুতি মায়ের প্রতিটি কথাই রয়েছে তীব্র যন্ত্রণা। তার এক একটা কথাই আমার গায়ে সুচ হয়ে বাজছে, বুকের ভিতরটা চলছে। কোনো মতে বললাম, এত তীব্র যন্ত্রণার কাহিনী জানতে চায়। তাদের আমি শান্তিতে থাকতে দেব না যারা এমন করেছে। তুমি শুধু বলো। সেচুতি মা কান্না থামালো, দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বড় নিঃশ্বাস নিয়ে বলল, তাহলে শোনো, প্রায় 34 বছর আগের কথা। মনোযোগী হয়ে পড়লাম। চোখজোড়া অশান্ত অতীত। আদিল, ধ্রুব আর মাহতাব, এদের তিনজনে বন্ধুত্বের জুটি যেন ছিল চোখে ধরার মতো। যে এদের বন্ধুত্বের কথা শুনতো তাদের মুখ থেকে একটাই কথা বের হতো, বাহ কি চমৎকার বন্ধুত্ব। এ যে খুব দেখা যায়। তিনজন যেন বন্ধু নয়, ভাই ছিল একে অপরের। তিনজন ছিল তিনজনের ওপর নির্ভরশীল। এর মাঝে ধ্রুব ছিল মোটামুটি ধনী পরিবারের ছেলে। সে সময় ধনী লোকজন খুব কমই দেখতে পাওয়া যেত। আদিল আর মাহতাব ছিল উচ্চ মধ্যবিত্ত। স্কুল জীবন তাদের বন্ধুত্ব। স্কুল কলেজ একই সাথে পাড়ি দিয়েছে ওরা। ইউনিভার্সিটির জীবনে ধ্রুব আর আদিলের জীবনে আসে ভালোবাসার এক অধ্যায়। মাহতাব ছিল একটু ছন্ন ছাড়া ছেলে। মেয়েদের প্রতি একটু আধটু নেশাও ছিল ওর, তাই ভালোবাসা বলতে কোনো বস্তু ওর জীবনে ছিল না। আদিল আর ধ্রুব জানতে পারে ওরা যাদের পছন্দ করে ওরাও তিন জুটির বেস্ট ফ্রেন্ড, যাকে বলে একই মালার তিনটে ফুল। মীরা, আনায়া আর সেচুতি ছিল তাদের নাম। এর মাঝে মীরা ছিল খানিকটা সাহসী এবং দস্যি মেয়ে। চোখ দিয়েই যেন যে কাউকে আহত করার শক্তি বহন করত সে। তার ঝংকার তোলা চাহনি দেখেই প্রেমে পড়ে ধ্রুব। সেই ওদিকে আনায়া হাসি খুশি মেয়ে, সবসময় মুখে একটা হাসি লেগেই থাকতো। তার প্রেমে পড়ে আদিল। সেচুতি একেবারেই শান্তশিষ্ট এবং লাজুক। তখন সব ছিল মনে মনে। তিন বন্ধু এখনও তাদের কথা কারোর সঙ্গে শেয়ার করেনি, নিজেদের মাঝেও না। একদিন হঠাৎ মাহতাবের সঙ্গে অনিচ্ছাকৃত ধাক্কা লাগে সেচুতির। মাহতাব সেদিন একা হাঁটছিল। লাজুক সেচুতির লজ্জায় মরি মরি অবস্থা। পড়ে যেতে নিলে মীরা ধরে ফেলে সেচুতিকে। রেগে মেখে এক প্রকার মীরা ছাড়ি দেয় মাহতাবকে। আপনি কি দেখে শুনে চলতে পারেন না? এতটা অন্ধ নাকি অসভ্য, কোনটা বলবো? আপনার মতো অসভ্যের জায়গা এখানে নয়, এই ইউনিভার্সিটির বাইরে। মাহতাব হতভম্ব। সে বলতে চাইছে আপনার বান্ধবী কি দেখে চলতে পারে না? তবে কথাটা যেন বের হচ্ছে না। মীরার চাহনিতে আটকে গেছে ওর দৃষ্টি। মীরা আরও কিছু বলতে নেয়, সেচুতি হাত খামছে ধরে, মিনমিনিয়ে বলে, ছাড় না, কি দরকার এসবে? ছেলেদের সাথে এত কথা বলতে নেই। মানুষ দেখলে কি ভাববে বলতো মীরা? সেচুতি আর আনায়া জোর করে নিয়ে যায় মীরাকে। মাহতাব সেদিন সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ও কি প্রেমে পড়ছে মেয়েটার? সেদিন সারা রাত ঘুম হয় না মাহতাবের। মেয়েটার দৃষ্টি এতটা ভয়ানক কেন?
যে ঘুম কেড়ে নিয়েছে? মনটা যেন মীরা মীরা নামটি চোপছে। সারা রাত ব্যাপারটা খুঁটিয়ে বুঝতে পারলেও অবশেষে ওর মনটাও প্রেমে পড়েছে। এবার শুধু আদিল আর ধ্রুবকে বলার পালা। যেই ভাবা সেই কাজ। সকাল হতে না হতেই নিজেদের আড্ডা দেওয়া জায়গায় চলে গেল মাহতাব। প্রতিদিন সকালে ওরা ওখানেই বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তবেই ইউনিভার্সিটিতে যায়। বড় বটগাছ তলায় এসে দাঁড়ালো সে। একটু দূরেই ঘাসের ওপর বসে আছে আদিল আর ধ্রুব। ধ্রুব আকাশের দিকে তাকিয়ে কথাটা বলল। আদিল খুশিতে গদগদ হয়ে বলল। ধ্রুব এর মুখে হাসি ফোটে। হাস্য উজ্জ্বল গলায় বলল। আদিল চাপটে ধরে ধ্রুবকে। দুজনেই গা কাঁপিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে আদিল বলে, আহত হয়ে দাঁড়িয়ে থাকে মাহতাব বটগাছের পেছনে। মীরা নামটা কানে বাজতে থাকলো। ক্ষীণ একটা যন্ত্রণা অনুভব করলো, তবুও মুখে হাসি ফুটল। থাক কিছু জিনিস বন্ধুর জন্য। বুড়ো বয়সে বলতে পারবে তোর জন্য নিজের প্রেম বাদ দিয়েছি। তবে ভিতরে থেকে গেল একটা চাপা ক্ষোভ। সেদিন মীরাকে পছন্দের কথা বলেনি মাহতাব। শুরু হলো মীরা ধ্রুবের কাহিনী। আগের যুগের প্রেমগুলো ছিল মোহময়। হাতে চিঠি গুজে দেওয়া, লুকিয়ে লুকিয়ে এক ঝলক দেখা করা। ওদিকে আদিল আর আনায়ার প্রেমটাও চলছিল জোরালোভাবে। সব কিছুতেই সাহায্য করেছে মাহতাব আর সেজুতি। কোথা থেকে যেন সেজুতির হৃদয়েও প্রেমের ঢল নামে মাহতাবের প্রতি। লজ্জায় কিছু বলতে না পারলেও নিজের বান্ধবীদের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা হয়। অবশেষে মাহতাব ধ্রুব আর আদিলের মাধ্যমে জানতে পারে সেজুতির মনের কথা। সে রাজি ছিল না প্রথমে, তবে ধ্রুব আর আদিল তাকে বোঝায়। এক প্রকার বাধ্য হয়, সেজুতিকে মেনে নেয়। বিয়ে হয় ওদের সবার একই সাথে। কি জাঁকজমকপূর্ণই না বিয়েটা ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। সবাই চেঁচে নিজেদের পছন্দের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একজন আরেকজনের সাহায্যে সাফল্যের চূড়ায়ও পৌঁছয়। তখন জন্ম হয় রিকের। সবাই খুশি হয়। বন্যা বয়ে যায় খুশির। রিকের 4 বয়স তখন আনায়া আর আদিলের কোলজুড়ে আসে আয়াস। ফর্সা শরীর, ঘোলাটে চোখ আর গোলাপি ঠোঁটের অধিকারী ছিল সে। তাই ডাকনাম যুবরাজি রাখা হয়। কিন্তু আকিকা করা হয়নি, কারণ ওরা বিদেশে ছিল। আদিল আর আনায়া চায় না নিজের লোকজন ছাড়া এই অনুষ্ঠান করতে। ওদিকে ধ্রুব ও মীরা নিরাশ হয়। নিজের কোলে কোনো সন্তান না পেয়ে বুকটা যেন খালি খালি লাগতো। তবুও ভালোবাসায় কোনো কমতি ছিল না তাদের। প্রায় 10 বছর কেটে যায়। রিকের বয়স তখন 14 আর আয়াসের বয়স 10। আয়াস বিদেশে থেকে এতই অভ্যস্ত হয়ে পড়েছিল যে পরে আর দেশে ফিরতে চায়নি সে। আয়াস ছিল বড্ড রাগী আর জেদি। ওর রাগ সবারই ভয়ের কারণ। ও দেশে আসবেই না মানে আসবেই না। আদিল আর আনায়া ওর উপর হতাশ হয়ে ওকে রেখে আসতে চায়। আয়াস তাতেও রাজি হয়। তাই ওকে ওখানকার চেনা চেনা মানুষের কাছে রেখে চলে আসে। ধ্রুব আর মীরা তখন ইন্ডিয়ায়। নিজেরা সন্তানের জন্য দৃঢ় প্রতীক্ষা করছে। চিকিৎসার জন্য ইন্ডিয়ায় ছুটে এসেছে ওরা। অবশেষে অনেক তপস্যার পরে ওদের কোল আলো করে আসে একটি ফুটফুটে মেয়ে, আনিশা। জন্মের পর শারীরিক নানান সমস্যা দেখা দেয় আনিশার। সে কারণে ইন্ডিয়াতেই 2 বছর পার করে দেয় ওরা। 2 বছর পর খবর পায় ধ্রুবের প্রিয় বন্ধু মাহতাব ব্যবসায় বড় লস খেয়েছে। লসটা পূরণ করতে গিয়ে তাকে নিজের সব কিছু দিয়ে দিতে হয়েছে। দেউলিয়া হয়ে গিয়েছে। ধ্রুব আর মীরা তাদের মেয়ের সমেত দেশে ফেরে। কথাই বলে, বিপদের সময় আপনজনকে চেনা যায়। মাহতাব নিজের বড় ভাই মানে রোশানের বাবার বাড়িতে জায়গা চেয়েছিল, কিন্তু তারা জায়গা দেয়নি। মাহতাব আর তার পরিবারের জায়গা হলো ধ্রুবের বাড়িতে। ঝড়ের শুরু সেখান থেকেই হয়। সে সময় তেমন ভিডিও কলের প্রচলন না থাকায় আয়াসের সঙ্গে ভিডিও কলে কথা হতো না কারোর। আদিল মাঝে মাঝে বিদেশে গিয়ে আয়াসকে নিচে আসার জন্য জোর করত। আয়াস যেতেই নারাজ। ও নাকি আকাশ ছুঁতে চায়, আর সেটা বিদেশেই সম্ভব। মাহতাবের মনে হতে শুরু করলো ধ্রুব আর আদিলের বন্ধুত্ব বাড়ছে। তাকে এড়িয়ে চলা হচ্ছে, যা ছিল ওর ভুল ধারণা। নিচে দেউলিয়া হয়ে গিয়েছে বলে নিজেকে ছোট ভাবতো ও। ভাবতো বড়লোক নয় বলে ওকে এখন ধ্রুব এবং আদিল এড়িয়ে চলে।
হিংসা এটি এতই খারাপ যা সবকিছু ধ্বংস করে দিতে পারে। মাহতাবের মনে জন্ম নিল হিংসা এবং ক্ষোভের। তখন রিকের বয়স মাত্র 16 বছর। মাহতাবের তীব্র বাসনা জাগলো সে বড়লোক হবেই। তাকে সবাই এড়িয়ে যাচ্ছে শুধু টাকা না থাকার কারণে। সে ধ্রুব আর আদিলের সব টাকা পয়সা ছিনিয়ে নিয়েই ছাড়বে। তাদের পায়ের তলায় রাখবে মাহতাব। বুদ্ধিভ্রষ্ট হলো মাহতাব। মনে নানান রকম ক্ষোভ বাড়তে থাকলো। সে যদি এসবের কিছুই জানত না, একসময় যেই রোশনের বাবা মাহতাবকে থাকার জায়গা অবধি দেননি, তার সঙ্গেই হাত মিলায় মাহতাব সম্পত্তির লোভে। ধ্রুব একটা সম্পত্তির হুইল তৈরি করে দিয়েছিল তার পার্সোনাল লয়ার এবং তার বন্ধুকে। আনিশার বিয়ের পর ওর সব সম্পত্তি তার প্রথম স্বামীই পাবে। গভীর রাতে ডাকাতের ন্যায় হামলা হলো ধ্রুব, মীরা আর ছোট্ট আনিশার ওপরে। মাহতাব নিজের মুখ রুমাল দিয়ে বেঁধে সরাসরি নিজের এক সময়ের প্রিয় বন্ধুর উপর আক্রমণ করে ছুরি দিয়ে। হাতাহাতি করতে গিয়ে এক সময় ধ্রুবের কাঁধে ছুরি লাগে। যন্ত্রণায় লুটিয়ে পড়ে সে। মীরা তখন কি করবে ভেবে পায় না। নিজের ছোট্ট সন্তানকে আগলে রেখে ছুটে আসছে। আনিশার গগন ফাটানো কান্না ভেসে আসছে। মীরা সাহসের সঙ্গে মাহতাবের মুখের রুমাল খুলেই ফেলে অবশেষে। সে সময় উপস্থিত হয় সেচুতি। নিজের স্বামীর এমন ভয়ানক রূপ দেখে ভয়ে কুকিয়ে যায় সে। মীরা রেগে রোশনের বাবা আর মাহতাবের সঙ্গে অনেক লড়াই করার চেষ্টা করে। মীরাকে হুট করে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহতাব। ধ্রুবের গলায় ছুরি চালিয়ে দেয় রোশনের বাবা। নিজের বন্ধুর বিশ্বাসঘাতকতা দেখে এক প্রহার যন্ত্রণা নিয়ে সেখানেই মৃত্যুবরণ করে সে। মীরার মাথা চক্কর দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে সে। ধ্রুব এর হাত ধরে কাঁদতে কাঁদতে একসময় নিচের বাঘিনীর মতো চোখজোড়া নিয়ে মাহতাবের দিকে তাকায় সে যদি মাহতাবের পা ধরে কাঁদছে, মানা করছে বারবার এসব করতে। শয়তান, জানোয়ার, বিশ্বাসঘাতক, প্রতারক, বন্ধুত্বের এই মূল্য দিলে তুই? তোকে এর শাস্তি আমি দিব। ধ্রুবের মৃতদেহের কাছে পড়ে থাকা ছুরি নিয়ে তেড়ে আসে ও। রোশনের বাবা ধরে ফেলে পেছন থেকে। মাহতাব লাথি মেরে সরিয়ে দেয় সেচুতিকে। সেচুতির মাথায় কাঁচ লেগে অজ্ঞান হয়ে পড়ে সে। মাহতাব তখন মৃত্যু খেলায় ব্যস্ত। মীরা আগুন ছড়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মাহতাবের দিকে। রোশনের বাবার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। মাহতাব ভয়ঙ্কর হাসি হাসে। সারা প্রকৃতি যেন কেঁপে ওঠে। ছোট্ট আনিশা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ওর চোখ মুখ কেঁদে কেঁদে লাল। মীরার এখন একটাই উদ্দেশ্য, ওর মেয়েকে বাঁচাতেই হবে। ওর কলিজা যে আনিশা, ওকে নিজের জীবন দিয়ে হলেও বাঁচাতেই হবে। আনিশা এগিয়ে আসতেই পিশাচের মতো এগিয়ে যায় মাহতাব আনিশার দিকে। ওড়না দিয়ে বাঁধা হয় ওকে। মেয়ের সামনে মা ধর্ষণ হয়। মেয়ের মুখে কাগজ দেওয়া। আনিশা শুধু টলটল দৃষ্টিতে দেখে, ফুপিয়ে কাঁদে আর ছটফট করতে থাকে। মীরা নিস্তেজ শরীর নিয়ে গায়ে কাপড় ছড়িয়ে কোনো মতে ছুটে যায় নিজের মেয়ের কাছে। নিজের সম্মান হারিয়েছে সে, কিন্তু নিজের মেয়েকে হারাতে চায় না। আনিশাকে অন্তত যত্নের সঙ্গে রেখেছিল মীরা আর ধ্রুব। সেই আদরের মেয়েটা ফ্লোরে লুটোপুটি খেয়ে পড়ে আছে, হাত পা বাঁধা, মুখে কাগজ গুজে রাখা। কি ঠান্ডা ফ্লোরে মেয়েটা অপুর হয়ে শুয়ে আছে। মীরা দ্রুত হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, তোমরা মানুষ, অন্তত এই ছোট্ট প্রাণটাকে ছাড় দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। ওরা ভয়ানক হাসি হাসে। পিশাচি চেহারা মুখে ফুটে উঠেছে। মীরা নিজের সন্তানকে জড়িয়ে নেয়। আনিশা শব্দ করে কেঁদে ওঠে। কান্নার শব্দ কানে যায় সেচুতির। মাথায় হাত দিয়ে পিটপিট করে তাকাই ও। রক্ত বন্যা দেখে রুহু কেঁপে ওঠে। যা হবার সব হয়ে গেছে। মীরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে মাথায় বাজ পড়ে ওর। অবশেষে কিনা নিজের স্বামী তার বেস্ট ফ্রেন্ডের সতীত্ব হরণ করলো। মাথাটা চক্কর দিচ্ছে। উঠে বসে সে। মাহতাব আর মারহাব, রোশনের বাবা, এগিয়ে যাচ্ছে মীরার দিকে। মীরার কোলে গুটিসুটি মেরে কাঁদছে আনিশা। সে যদি শাড়ির আঁচল মুখে চেপে কাঁদে। এত বড় শখ পেয়েছে সে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। মীরা হাতের কাছে কিচ্ছু পাচ্ছে না যেটা দিয়ে নিজেকে আর সন্তানকে বাঁচাবে ও। শুধু আশেপাশে হাতাচ্ছে। সে যদি কাঁদা বন্ধ করে। এভাবে কাঁদলে তো হবে না। সে
যে করেই হোক ওই দুটো বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ধ্রুবের লাশের পাশে থাকা ধারালো ছুরি চিকচিক করে ওঠে। ভীতু চোখজোড়া নিয়ে দ্রুত হাতে ছুরি তুলে নিয়ে এগিয়ে যায়। হাত কাঁপছে সেজুতির। ওর সর্বাঙ্গে যে লুকিয়ে আছে ভয়। মীরার মতো নয় সে। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, মাহতাব তুমি এখন করতে পারো না। মারহাব ভাই, আপনিও এমন কিছু করার কথা ভাববেনও না, তাহলে আমি কিন্তু আপনাদের আঘাত করতে বাধ্য হব। মারহাব খানিকটা ভয় পেলেও মাহতাব ঘুরে তাকিয়ে চোখ রাঙায় সেজুতির দিকে। ও জানে সেজুতির দৌড় কত দূর। কর্কশ গলায় বলে ওঠে, নিজের স্বামীকে মারবি তুই? নিজের স্বামীকে? কথাটা বলে সেজুতির হাত ধরে ছাড়ি দিতেই ছুরি পড়ে যায়। থাপ্পড় মারে সজোরে। মীরা সূচক বুঝে পালাতে নিলে আটকে ধরে মারহাব। এত বলিষ্ঠ আর শক্তিশালী দেহের সামনে মীরার দুর্বল শরীর আরো শক্তিহীন হয়ে আসে। মীরা চোখ তুলে তাকায় মারহাবকে। আমাকে ছাড়ো, সরতে দে। আল্লাহ তোদের কোনো দিনও ভালো করবে না। পৃথিবীতে করা কুকর্মের শাস্তি পৃথিবীতেই পাবি তোরা। সে যদি কেউ ছেড়ে দেয়